Good morning to all my dear students. Have a nice day. Welcome again to my channel Chemistry Wala SP. আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষা সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে আজকে ফাইনাল সাজেশন পর্বের ভীষণ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় চলতরিৎ। ইতিমধ্যে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোর সাজেশন আমি দিয়ে দিয়েছি। আজকে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় চলতরিৎ। কেন আমি এই দুটো চ্যাপ্টারকে গুরুত্বপূর্ণ বলছি? ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণে একটি চ্যাপ্টারের কিন্তু 12 নম্বর করে প্রশ্ন আসে, অর্থাৎ চলতরিৎ এবং আলো এই দুটো চ্যাপ্টার মিলিয়ে 90 নম্বরের মধ্যে 24 নাম্বার কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে আসে। যাই হোক, আলোর সাজেশন আমি দিয়ে দিয়েছি। আজকে তোমাদের ফাইনাল সাজেশনের চলতরিৎ অধ্যায় থেকে ভীষণ 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 গুরুত্বপূর্ণ সব প্রশ্ন থাকবে। মোটামুটি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেব এবং যে প্রশ্নের উত্তর লিখিয়ে দেওয়া সম্ভব আমি লিখিয়ে দেব। ঠিক আছে, তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে তৈরি করে নিও। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে আমাকে পরে অবশ্যই জানিও, আমি তোমাদের এগেন বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর আগের প্রশ্নগুলো, আগের যে সমস্ত চ্যাপ্টারের সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই তোমরা রেডি করে ফেলেছো। কোথাও কোনো সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল পর্বে চলে যাই, দেখি চলতরিতের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে সাজেশন পর্বে রয়েছে। তো দেখো, চলতরিতের এক্ষুনি তোমাদের আমি যে কথাটা বললাম, চলতরিৎ চ্যাপ্টার থেকে কিন্তু 12 মার্কস, ওকে 12 মার্কস থাকে। আউট অফ 90 12 মার্কস কিন্তু অনেকটা। যাই হোক, তো চলতরিতের যে সাজেশন আমি দিচ্ছি তোমাদের সেটাকে দুটো পার্টে আমি ভাগ করলাম। একটা হচ্ছে এমসিকিউ আর ভেরি শর্ট অ্যান্সারের জন্য একটা পার্ট, এখানে একদম অবজেক্টিভ টাইপের ছোট ছোট প্রশ্ন থাকবে। আর একটা হচ্ছে শর্ট অ্যান্সার আর লং অ্যান্সারের জন্য আর একটা পার্ট। ঠিক আছে, আরও একটা পার্ট আজকে আমি তোমাদের জন্য করেছি। সাধারণত দুটো পার্ট করি, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবলেমস। চলতরিৎ আলো চ্যাপ্টারের যদিও অঙ্কগুলো আমি লং অ্যান্সারের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি চলতরিতের জন্য ম্যাথামেটিক্যাল প্রবলেমসগুলো অঙ্কগুলো পুরো আলাদা করে 4-5টা অঙ্ক তোমাদের দিয়ে দিয়েছি। মোটামুটি ওই টাইপের অঙ্কগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, সেটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি 4-5 ধরনের অঙ্ক আমি দিয়ে দিয়েছি। চলো শুরু করি এই পার্টটা, এমসিকিউ ভেরি শর্ট অ্যান্সার। প্রথম দেখো, 1 নম্বর, 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি W = QV। দেখো 1 কুলম্ব, কিউ এখানে কত? কিউ এখানে 1 কুলম্ব। কিউ যদি 1 কুলম্ব হয়, ভি যদি, তাহলে W = 1 কুলম্ব ইন্টু 1 ভোল্ট। তাহলে কি বলছে? 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? তাহলে এই দুটোই এসআই একক, তাহলে এটা কার্য, তাহলে কার্যের একক কি হবে? তাহলে উত্তর হবে অবশ্যই 1 জুল। ক্লিয়ার? এটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম, কিন্তু উত্তরটা সরাসরি লিখবে কত কার্য করতে হবে? 1 জুল কার্য করতে হবে। ক্লিয়ার? চলো 2 নম্বর, একটি অওহমীয় পরিবাহীর উদাহরণ দাও। অওহমীয় পরিবাহী কাকে বলে? যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র সাধারণ অবস্থায় মেনে চলে না তাদের অওহমীয় পরিবাহী বলে। যেমন অর্ধ পরিবাহী যারা, তারা ওহমের সূত্র মেনে চলে না। তাহলে অর্ধ পরিবাহী কারা? একটা উদাহরণ দিতে বলেছে, একটি, তাহলে আমি একটি উদাহরণই দেব, সিলিকন একটি উদাহরণ হতে পারে। এছাড়া আমি ব্র্যাকেটের মধ্যে বা দিয়ে লিখে রাখলাম জার্মেনিয়াম হতে পারে। যার যেটা মনে হবে সে সেটা লিখবে, কিন্তু লিখবে একটাই। ঠিক আছে, সিলিকন বা জার্মেনিয়াম, এইভাবে আমি উত্তরটা লিখে রাখলাম। একটি অওহমীয় পরিবাহীর উদাহরণ যারা ওহমের সূত্র মেনে চলে না। নাও কোয়েশ্চেন নাম্বার 3, পরিবাহিতাঙ্কের এসআই একক লেখো। পরিবাহিতাঙ্কের এসআই একক কি? পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে সিমেন্স। দেখো, পরিবাহিতাঙ্কের এসআই একক সিমেন্স মিটার ইনভার্স। অথবা এইভাবেও লিখতে পারো, বা এইভাবেও লিখতে পারো তোমরা, মো মিটার ইনভার্স, এইভাবেও লিখতে পারো, মো মিটার ইনভার্স। যদি কেউ মনে করো মো মিটার ইনভার্সও লিখতে পারো, আর যদি কেউ এটাও লিখতে পারো সিমেন্স মিটার ইনভার্স, যে কোনো একটা লিখলেই হবে, কোনো অসুবিধা নেই। সিমেন্স মিটার ইনভার্স বা মো মিটার ইনভার্স। ওকে, পরিবাহিতাঙ্কের এসআই একক। নাও কোয়েশ্চেন নাম্বার 4, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে, সত্য ও মিথ্যা নির্ণয় করো। উষ্ণতা বৃদ্ধি করা হলো আর অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে গেল, তাহলে অর্ধপরিবাহীর কি বিপরীত ঘটনা ঘটে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের? অবশ্যই ঘটে। তাহলে এই তথ্যটি অবশ্যই সত্য।
কারণ আমরা জানি সাধারণ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্কও বাড়ে, উষ্ণতা কমালে রোধাঙ্কও কমে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। কিন্তু মনে রেখো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিন্তু উল্টো, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্ক কমে যায়, উষ্ণতা কমালে রোধাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ বিপরীত সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই এই তথ্যটি অবশ্যই সত্য। ক্লিয়ার? চলো 5 নম্বর, ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের মধ্যে কি কি থাকে আর কি কি ধাতু থাকে সেটা জানতে চেয়েছে। ফিউজ তারের মধ্যে দুটো ধাতু থাকে, এক হচ্ছে সীসা, সীসা থাকে 75% এবং সীসা এবং থাকে টিন, টিন থাকে 25%। ওকে, সীসা থাকে 75%, টিন থাকে 25%। ক্লিয়ার? তাহলে 5টা প্রশ্নের উত্তর আমি তোমাদের বুঝিয়েও দিলাম, বলেও দিলাম। চলো দেখি আর কি কি প্রশ্ন রয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, 1 BOT সমান কত জুল? BOT মানে তোমরা জানো বোর্ড অফ ট্রেড ইউনিট। 1 BOT সমান কত জুল? 1 BOT সমান কত জুলের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা বহু জায়গায় এসছে, মাধ্যমিক পরীক্ষাও ইতিপূর্বে এসছে। 1 BOT সমান কত জুল, এটা আমাদের অঙ্ক করতেও কাজে লাগবে। 1 BOT সমান দেখো 1 BOT সমান 3.6 ইন্টু 10⁶ জুল। এটা মনে রেখো, খুব কাজে লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। 1 BOT সমান 3.6 ইন্টু 10⁶ জুল। নাও কোয়েশ্চেন নাম্বার 7, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জানো এটা টেস্ট পেপারের বহু জায়গায় এই প্রশ্নটা ছিল। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে কি করা হয়? বাঁ হাতের তর্জনী, মধ্যম এবং বুড়ো আঙুলকে পরস্পরের সমকোণে রাখা হয়। তার মানে কি, তর্জনী, মধ্যম এবং বুড়ো আঙুল প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে এখানেই তো বলছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণের মান তাহলে কত? অবশ্যই 90 ডিগ্রি। ক্লিয়ার? তড়িৎ ক্ষেত্র, তর্জনী চৌম্বক ক্ষেত্রের মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, বুড়ো আঙুল তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে। তাহলে তর্জনী আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের মান কত? 90 ডিগ্রি হবে। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 8, আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং কি হয়? আন্তর্জাতিক নিয়ম অনুসারে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং হয় নীল। ওকে, নিউট্রাল তারের রং হয় নীল। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি আরো দুটো জিনিস জেনে রাখা উচিত, সেটা হচ্ছে লাইভ তারের বর্ণ কি? লাইভ তারের বর্ণ হচ্ছে বাদামি, লাইভ তারের বর্ণ বাদামি, এবং আর্থ তারের বর্ণ হচ্ছে সবুজ ও হলুদ। আর্থ তারের বর্ণ সবুজ ও হলুদ। ঠিক আছে, কোনটা আসবে তো বলা যায় না। নিউট্রাল তারের রং নীল, তাহলে আর দুটো একটু মনে রাখা দরকার। তাই এটা পড়ে গেলে দেখা গেল তোমার লাইভ তারের রং এলো, সেই জন্য এই 3টে একটু মনে রেখো। ঠিক আছে, চলো 9 নম্বর, কোন মূলনীতির উপর ভিত্তি করে বৈদ্যুতিক মোটর কাজ করে? কোন মূলনীতির উপর ভিত্তি করে বৈদ্যুতিক মোটর, অর্থাৎ বৈদ্যুতিক মোটরের কার্যনীতি কার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? সেটা হচ্ছে অবশ্যই তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বা ওরস্টেডের নীতি। মনে রেখো, ওরস্টেডের নীতি। ওকে, নেক্সট 10, আমাদের দেশে এসি মেন্সের কম্পাঙ্ক কত? আমাদের দেশে এসি মেন্সের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। মনে রেখো, আমাদের দেশে এসি মেন্সের কম্পাঙ্ক কত? 50 হার্জ। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। নাও, এবং আরো একটা প্রশ্ন এই প্রসঙ্গে বলে রাখি, সাধারণ আমাদের গৃহস্থালিতে কত ভোল্টেজ থাকে? আমাদের গৃহস্থালিতে কিন্তু 220 ভোল্টেজ থাকে, 220 ভোল্ট থাকে। হ্যাঁ, আমাদের গৃহস্থালিতে সাধারণত কত ভোল্টেজ থাকে? 220 ভোল্ট। নাও কোয়েশ্চেন নাম্বার 11 তথা শেষ প্রশ্ন, এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সারের শেষ প্রশ্ন, ডাইনামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডাইনামোতে যান্ত্রিক শক্তি, জেনে নাও, যান্ত্রিক শক্তি কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ডাইনামোতে যান্ত্রিক শক্তি কিসে পরিণত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, আর আরেকটা যন্ত্র আছে যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, সেটা কি? বৈদ্যুতিক মোটর, তাই তো? তাহলে কি বললাম? তাহলে বললাম যে জেনারেটর বা ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার? তাহলে এখানে অবজেক্টিভ কমপ্লিট হয়ে গেল। চলো দেখি এবার তোমাদের জন্য শর্ট অ্যান্সার আর লং অ্যান্সারের জন্য কি কি প্রশ্ন আমি সিলেক্ট করেছি। দেখো, প্রথমেই শর্ট অ্যান্সার লং অ্যান্সারের জন্য প্রথম যে প্রশ্নটি রয়েছে, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য উল্লেখ করো।
তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য তো অনেক জায়গায় পেয়ে যাবে, সাদৃশ্য কিন্তু সব জায়গায় পাবে না, আমি বলে দিচ্ছি শুনে নাও। সাদৃশ্য হচ্ছে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ উভয়েরই একক কিন্তু ভোল্ট, উভয়েরই এসআই একক কিন্তু ভোল্ট। তড়িৎচালক বলেরও এসআই একক ভোল্ট, বিভব প্রভেদেরও এসআই একক ভোল্ট। আরও একটা সাদৃশ্য শুনে রাখো, এটা কিন্তু লিখে নিও। তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ উভয়ের জন্যই কিন্তু তড়িৎ প্রবাহ হয়। তড়িৎচালক বলও তড়িৎ প্রবাহের কোনো বর্তনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার কারণ, আবার বিভব প্রভেদও কিন্তু কোনো বর্তনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার কারণ। অর্থাৎ তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ থাকে বলেই কিন্তু তড়িৎ প্রবাহিত হয়, এক স্থান থেকে আরেক স্থানে তড়িৎ প্রবাহিত হয়। এই দুটো সাদৃশ্য বললাম। এবার বৈসাদৃশ্য অনেক আছে। তড়িৎচালক বল পোটেনশিওমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, বিভব প্রভেদ ভোল্টমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। তড়িৎচালক বল হচ্ছে বিভব প্রভেদের কারণ, বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল। তড়িৎচালক বল বিভব প্রভেদের থেকে বেশি হয়, বিভব প্রভেদ তড়িৎচালক বলের থেকে কম হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ, অনেক কিছু। বৈসাদৃশ্য প্রচুর বলা যাবে, সাদৃশ্যের সংখ্যায় তুলনামূলকভাবে কম পাওয়া যায়, বৈসাদৃশ্য অনেক পাওয়া যাবে। যেহেতু তোমাদের একটি করে লিখতে বলেছে, সুন্দর দেখে একটি সাদৃশ্য, সুন্দর দেখে একটি বৈসাদৃশ্য লিখে দেবে একদম বক্সে। তোমার ধর্ম লিখে যেরকমভাবে 3টে কলামে আমি তোমাদের শিখিয়েছি সেইভাবে লিখে দেবে। চলো 2 নম্বর, ওহমের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। সুন্দর করে পয়েন্ট করে ওহমের সূত্র হেডিং দিয়ে সুন্দর করে একটা ছবি এঁকে দেবে কিন্তু, হ্যাঁ, এরকমভাবে একটা বর্তনীর ছবি এঁকে দেবে। ছবি এখানে এ বি এরকম দুটো পয়েন্ট দেবে, পয়েন্ট দিয়ে লিখে দেবে এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভি বি, যেখানে কি ভি এ গ্রেটার দেন ভি বি, এইভাবে লিখে দেবে পুরো। এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এরকম লিখে দেবে। তাহলে এবার সূত্রের বিবৃতিটা সুন্দর করে পয়েন্ট করবে যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। ঠিক আছে, এটা লিখে দিলে সূত্রটা। এবার সূত্রের ব্যাখ্যাও চেয়েছে, ধরা যাক এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভিবি, ভি এ মাইনাস ভিবি বিভব প্রভেদ এরকম হলো। তাহলে স্বাভাবিকভাবেই দুই প্রান্তের ভি এ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু আই, ভি ইকুয়ালস টু আই আর। আর এখানে একটি সমানুপাতিক ধ্রুবক, একার বলা হয় পরিবাহীর কি বলা হয়, রোধ বলা। এই যে বলছে এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, এই আর কে বলা হয় পরিবাহী রোধ। এই রোধ কি, রোধ হচ্ছে আর ইকুয়ালস টু ভি বাই আই, অর্থাৎ পরিবাহীর বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ। ক্লিয়ার? আচ্ছা, ভিআই লেখচিত্র অঙ্কন করো। ভিআই লেখচিত্র অঙ্কন করবে, সুন্দর করে এটা এঁকে দেবে। ভিআই লেখচিত্র কেমন? ভিআই লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। অবশ্যই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ভিআই লেখচিত্র অবজেক্টিভেও আসে। মূল বিন্দুগামী সরলরেখা, যারা ওহমের সূত্র মেনে চলেন না তাদের কিন্তু এরকম মূল বিন্দুগামী সরলরেখা হয় না। ক্লিয়ার? তাহলে 3টে পার্ট, ওহমের সূত্রটি বিবৃত করো, ব্যাখ্যা করো একটা পার্ট, এই সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও রেডি করো। আর ভিআই লেখচিত্রটাতে জাস্ট ভিআইবি লেখচিত্রটা কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, এখানে যেহেতু লেখা স্পেস নেই আমি ভার্বালি তোমাদের বলে দিলাম, তোমরা সুন্দর করে লিখে নিও। চলো 3 নম্বর, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহী রোধ 3টি বিষয়ের উপর নির্ভর করে, ভালো করে শুনে নাও। পরিবাহী রোধ প্রথমত নির্ভর করে, পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। ওকে, পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে, যদি প্রস্থচ্ছেদ ধ্রুবক থাকে সেক্ষেত্রে পরিবাহী দৈর্ঘ্য বাড়লে পরিবাহী রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে। আরও একটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ এর ব্যস্তানুপাতিক। যদি পরিবাহীর দৈর্ঘ্য সমানুপাতিক মানে ধ্রুবক থাকে, পরিবাহীর দৈর্ঘ্য ধ্রুবক থাকলে পরিবাহী রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদ বেশি হলে রোধ কমে, প্রস্থচ্ছেদ কম হলে রোধ বাড়ে। অর্থাৎ সরু তারের রোধ বেশি, মোটা তারের রোধ কম। ক্লিয়ার? এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এটা একটা প্রশ্ন আসে যে একটি একই দৈর্ঘ্যের একটি সরু তার এবং একই দৈর্ঘ্যের একটি মোটা তারের মধ্যে কার রোধ বেশি হবে এবং কেন? অবশ্যই সরু তারের রোধ বেশি হবে, মোটা তারের রোধ কম হবে, কারণ সরু তারের প্রস্থচ্ছেদ কম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের সঙ্গে এই দুটোর সঙ্গে সম্পর্ক আমি তোমাদের বলে দিলাম। এছাড়া আর একটা পয়েন্ট রয়েছে, সেটা হলো পরিবাহীর উপাদান। মনে রেখো যে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর রোধ পরিবাহীর উপাদানের উপরেও কিন্তু নির্ভর করে, অর্থাৎ পরিবাহীর উপাদানের উপরেও কিন্তু নির্ভর করে। প্রপোর্শনাল চিহ্ন দেওয়াটা ঠিক না, যাই হোক পরিবাহীর রোধ কিন্তু উপাদানের উপরেও নির্ভর করে। ঠিক আছে? আর একটা কথা তোমাদের বলে দিই, কিছু কিছু ক্ষেত্রে কোনো পরিবাহীর রোধ পরিবাহীর আলোকের তীব্রতা, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, চাপ ইত্যাদির উপরেও কিন্তু নির্ভর করে। তাহলে পুরো ব্যাপারটা একবার বলে দিই, পরিবাহী রোধ মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে: পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং পরিবাহীর উপাদান মূলত। আর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী, যে কোনো পরিবাহীর রোধ পরিবাহীর উপর আলোকের তীব্রতা, চাপ এবং চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এদের উপরেও নির্ভর করে। না, কোয়েশ্চেন নাম্বার 4,
20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.72 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। এর অর্থ লেখো। এর অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে, শুনে নাও, বলে দিচ্ছি। এই কথাটার অর্থ হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনক, অর্থাৎ দেখো ভালো করে, 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনক, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধ হচ্ছে 1.72 ইন্টু 10⁻⁻6 ওহম। ক্লিয়ার? আরও একবার বলে দিই, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনক, অর্থাৎ 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধের মান কত? 1.72 ইন্টু 10⁻⁶ ওহম। ওকে, শুধু এই কথাটুকু লিখবে, তাহলে 2 নম্বর পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে এইটুকু লিখবে। চলো, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে, নষ্ট ভোল্ট কি? দুটোরই উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নিও কাকে বলে। আমি সুন্দর করে বলে দিচ্ছি। দেখো, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ বলতে কি বোঝো? কোনো বদ্ধ বর্তনীতে, শুনে নাও, কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ কোষের মধ্যে দিয়ে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক তড়িৎদ্বারের অভিমুখে তড়িৎ প্রবাহ চলাচল করার সময় কোষ মধ্যস্থ সক্রিয় তরল তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। এই বাধাকেই কোষের অভ্যন্তরীণ রোধ বলা হয়। ক্লিয়ার? এটা ভার্বালি বললাম, শুনে লিখে নিও। আরও একবার বলে দিচ্ছি, শুনে নাও। কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ কোষের মধ্যে দিয়ে নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বারের দিকে তড়িৎ প্রবাহ চলাচল করার সময় কোষ মধ্যস্থ যে সক্রিয় তরল থাকে, সেই কোষ মধ্যস্থ সক্রিয় তরল তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। একেই বলা হয়, এই বাধাকেই বলা হয় ওই তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। বোঝা গেল? আচ্ছা, আর নষ্ট ভোল্ট কি? নষ্ট ভোল্ট কাকে বলে? তাই এটা তাহলে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে এটা বলে দিলাম। এবার চলে আসি নষ্ট ভোল্ট কি। দুটোই শুনে নাও মন দিয়ে। নষ্ট ভোল্ট হচ্ছে যে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার সময় কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল এবং প্রান্তীয় বিভব প্রভেদের অন্তর্ফল কোষটির নিজের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিভব প্রভেদের সমান হয়। এই অভ্যন্তরীণ বিভব প্রভেদকেই নষ্ট ভোল্ট বলা হয়। বুঝতে পারলে না? আরও একবার বলে দিই, শুনে নাও। তড়িৎ প্রবাহ বহির্বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তখন কোষের যে তড়িৎচালক বলটা থাকে, সেই তড়িৎচালক বল এবং প্রান্তীয় বিভব প্রভেদের যে অন্তর্ফল মানে হচ্ছে ডিফারেন্স আর কি, তড়িৎচালক বল এবং প্রান্তীয় বিভব প্রভেদের যে ডিফারেন্স, কোষটির নিজের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিভব প্রভেদের সমান হয়। এই অভ্যন্তরীণ বিভব প্রভেদকেই নষ্ট ভোল্ট বলা হয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে শর্টে কি করে বলবে? খুব ছোট করে বলতে গেলে, বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার সময় কোনো তড়িৎ কোষের অভ্যন্তরীণ বিভব প্রভেদকেই নষ্ট ভোল্ট বলা হয়। এটুকুও বলতে পারো, অভ্যন্তরীণ বিভব প্রভেদকে নষ্ট ভোল্ট বলা হয়, এটুকুও বলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট কোয়েশ্চেন কি আছে, চলো দেখি। দেখো, নেক্সট 6 নম্বর, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। এটা যেহেতু এটা 12 নম্বরের একটা চ্যাপ্টার, বুঝতেই পারছো, আর এই চ্যাপ্টারটা অনেকটা বড় তোমরা জানো, ফলে স্বাভাবিকভাবে কোয়েশ্চেনের সংখ্যা একটু বেশি হবে। হ্যাঁ, অন্যান্য চ্যাপ্টারের মতন একদম কম সংখ্যক প্রশ্ন আমি তোমাদের ইচ্ছা করেই দিলাম না, কারণ সেটা একটু রিস্কি হয়ে যাবে। আর চ্যাপ্টারটা খুব স্কোরিং চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের উপর অনেক স্টুডেন্টই ডিপেন্ড করে থাকে, সেই জন্য দুটো প্রশ্ন একটু বেশিই দিলাম, তোমাদেরও সুবিধা হবে। 6, তড়িৎ প্রবাহের তাপীয় বল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো, ব্যাখ্যা করো। জুলের সূত্রে আমরা জানি তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহীর প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে। দ্বিতীয় সূত্র হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক যখন তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে। তৃতীয় সূত্র হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহীর তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক যখন তড়িৎ প্রবাহ এবং রোধ দুটোই ধ্রুবক থাকে। এবং এই তিনটি সূত্রকে, প্রথম দ্বিতীয় তিনটি সূত্রকে একত্রিত, অর্থাৎ H প্রপোর্শনাল টু I স্কোয়ার পেলাম, H প্রপোর্শনাল টু R পেলাম, আর H প্রপোর্শনাল টু T পেলাম। এই তিনটিকে যদি একত্রিত করা যায়, অর্থাৎ যখন প্রত্যেকে পরিবর্তনশীল, তখন আমরা পাবো H প্রপোর্শনাল টু I স্কোয়ার RT বা H ইকুয়ালস টু I স্কোয়ার RT বাই J, যেটা মান বসিয়ে পাওয়া যায় আলটিমেটলি H ইকুয়ালস টু I স্কোয়ার RT বাই 4.2। ওকে, এইটা হচ্ছে জুলের সূত্রের মূল রূপ।
ক্লিয়ার? আচ্ছা চলো 7 নম্বর, ফিউজ তারের রোধ এবং গলনাঙ্ক কেমন হওয়া উচিত এবং কেন? খুব সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নটা অনেক সময় এইভাবেও আসে যে ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। তখন ফিউজ তারের বৈশিষ্ট্য বললে আমরা সাধারণত কি বলি? ফিউজ তারের রোধ উচ্চ হওয়া উচিত এবং গলনাঙ্ক নিম্ন হওয়া উচিত। কেন বলে দিই। ফিউজ তার কেন ব্যবহার করা হয়? ফিউজ তার ব্যবহার করা হয় যে কোনো কারণে যদি গৃহস্থালির বর্তনীতে অধিক পরিমাণে তড়িৎ প্রবাহ প্রবেশ করতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে ফিউজ তার কেটে গিয়ে কি করে? মূল বর্তনী ছিন্ন করে দেয়। তাহলে বাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার হাত থেকে, পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়, তাই তো? তাহলে ফিউজ তার আমাদের বাড়ির বর্তনীতে কি করে? দারোয়ান হিসেবে কাজ করে, রক্ষক হিসেবে কাজ করে, তাই তো? তাহলে স্বাভাবিকভাবেই তার রোধ বেশি হওয়া উচিত, কারণ রোধ যত বেশি হবে, এক্ষুনি জুলের সূত্রে দেখলেই যে এখানে রয়েছে H প্রপোর্শনাল টু R, তাহলে রোধ যত বেশি হবে পরিবাহিত তাপ তত বেশি উৎপন্ন হবে, তাই না? যখন প্রচুর পরিমাণে কারেন্ট ঢোকার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে প্রচুর তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হয়ে কি হবে? প্রচুর তাপ উৎপন্ন হলো। এইবার স্বাভাবিকভাবেই রোধ বেশি হলে প্রচুর তাপ উৎপন্ন হলো, তাহলে এই বৈশিষ্ট্যের ভালো গুণটা পেলাম, তাপ উৎপন্ন হলো। এইবার গলনাঙ্ক কেমন হওয়া উচিত? অবশ্যই গলনাঙ্ক কম হওয়া উচিত, কারণ গলনাঙ্ক যদি বেশি হয় তাহলে প্রচুর তাপ উৎপন্ন হবে, অথচ তারটা গলে কেটে যাবে না, বিচ্ছিন্ন হবে না, ফলে প্রচুর কারেন্ট ঢুকে যাবে, সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। স্বাভাবিকভাবেই গলনাঙ্কটা কম হওয়া উচিত। গলনাঙ্ক কম হলে কি হবে? গলনাঙ্ক কম হলে এই যে রোধ বেশি হওয়ার জন্য যে তাপ উৎপন্ন হলো, তাতে সঙ্গে সঙ্গে এই তারটা গলে গিয়ে কি হলো? গলে গিয়ে তারটা বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন হয়ে গেলে প্রচুর কারেন্ট বাড়িতে ঢুকতে পারলো না, ঠিক আছে? শর্ট সার্কিট হলো না, ফলে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেল। তাহলে দুটো বৈশিষ্ট্য কি? রোধ উচ্চ হওয়া উচিত এবং গলনাঙ্ক অবশ্যই নিম্ন হওয়া উচিত। এবং কেন সেটাও তোমাদের আমি বুঝিয়ে দিলাম। চলো 8 নম্বর প্রশ্ন, বাল্বের উপর 220 ভোল্ট 100 ওয়াট কথাটি লেখা থাকে কেন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বাল্বের উপর 220 ভোল্ট মানে হচ্ছে বাল্বটিকে 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত করলে সর্বাধিক উজ্জ্বলতা সহ জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। কথাটা পরিষ্কার করে সুন্দর করে আরো একবার বলে দিই, বাল্বটিকে 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত করলে সর্বাধিক উজ্জ্বলতা সহ জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 ওয়াট। কথাটার মানে কি? 100 ওয়াট কথাটার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বাল্বটি 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে, ঠিক আছে? প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো 9 নম্বর, ভাস্বর বাতি এলইডি এবং সিএফএল এর দুটি করে তুলনামূলক বিচার করো। অনেক সময় প্রশ্ন এমন আসে, ভাস্বর বাতির চেয়ে সিএফএল এর দুটি সুবিধা লেখো, ভাস্বর বাতির চেয়ে এলইডির দুটি সুবিধা লেখো। ফলে এখানে যদি আমি ভাস্বর বাতি এলইডি সিএফএল এর দুটি করে তুলনামূলক বিচার করে রাখি, তাহলে আমার যে প্রশ্নই আসুক আমি সেটা ফেস করতে পারবো। সেই জন্য আমি প্রশ্নটাকে এই ফর্মে দিয়েছি। চলো, ভাস্বর বাতির দক্ষতা অত্যন্ত কম। সিএফএল বাতির দক্ষতা ভাস্বর বাতির তুলনায় বেশি, কিন্তু এলইডির তুলনায় কম। আর এলইডি বাতির দক্ষতা সব থেকে বেশি। ওকে, আচ্ছা, দ্বিতীয়টা, ভাস্বর বাতি আয়ুগত, ভাস্বর বাতির আয়ু প্রায় 1500 ঘন্টা, যেখানে সিএফএল বাতির আয়ু হচ্ছে প্রায় 9000 ঘন্টা বা অধিক। আর যেখানে এলইডির আয়ু দেখো 30,000 ঘন্টা বা তার বেশি। বুঝতে পারছো? তাহলে ভাস্বর বাতির আলাদা বলে দিই, আয়ু হচ্ছে 1500 ঘন্টা, সিএফএল এর আয়ু হচ্ছে যেখানে 9000 ঘন্টা বা তার একটু বেশি, আর এলইডির আয়ু সেখানে কিন্তু 30,000 ঘন্টা বা তার বেশি। ক্লিয়ার? আর তোমাদের আরও একটা বলে দিলাম, দক্ষতা বলে দিলাম। আরও একটা বলা যেতে পারে, ধরো সেটা কি? সেটা হলো ব্যবহার। এই তড়িৎ শক্তির খরচ দিয়ে বলো, এটা ভালো হবে। প্রতি বছর গড়ে 219 কিলোওয়াট ঘন্টা হারে তড়িৎ শক্তি খরচ করে কে? ভাস্বর বাতি। যেখানে সিএফএল বাতি কি করে? প্রতি বছর গড়ে 50 কিলোওয়াট ঘন্টা হারে তড়িৎ শক্তি খরচ করে। যেখানে এলইডি প্রতি বছর গড়ে 30 কিলোওয়াট ঘন্টা হারে তড়িৎ শক্তি খরচ করে। অর্থাৎ বুঝতেই পারছো, তিনটের মধ্যে যদি আমি তুলনামূলক বিচার করি, সব থেকে ভালো কোনটা? সব থেকে ভালো কিন্তু এলইডি। ক্লিয়ার? সব থেকে ভালো কিন্তু এলইডি। তাহলে তুলনামূলক বিচার করে দিলাম। এইবার তোমাদের যদি দুটো করে আসে, তখনও তুমি লিখে দিতে পারবে কোনটা বেটার। চলো 10 নম্বর, গৃহস্থালির ওয়্যারিংয়ে আর্থিং এর প্রয়োজনীয়তা কি? ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই আর্থিং এর প্রয়োজনীয়তা। নেক্সট দেখো 10 নম্বর যেটা, সেটা উত্তরটা আমি সুন্দর করে বলে দিচ্ছি, একটু শুনে নাও। ধরো দীর্ঘদিন ব্যবহার করার ফলে কি হয়? দীর্ঘদিন ব্যবহার করার ফলে লাইফ তারের উপরে যে একটা অন্তরক কোটিং থাকে, একটা অন্তরক প্লাস্টিকের একটা কোটিং থাকে, সেটা তো নষ্ট হয়ে যায়, তাই না? দীর্ঘদিন ব্যবহার করার ফলে, এবং সেটা তাহলে ওপেন হয়ে যাচ্ছে। তাহলে লাইফ তারের উপরে থাকা কোটিংটা নষ্ট হয়ে গেলে এটা ওপেন হয়ে গেল। এর ওপেন যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হয়? ওপেন হয়ে গেলে উন্মুক্ত ধাতব তড়িৎ যন্ত্রর ধাতব বহিরাবরণ বা উন্মুক্ত অংশের সংস্পর্শে এসে থাকে, তাই তো? তাহলে এই
এই অবস্থায় যদি কেউ এই তারে হাত দেয়, সঙ্গে সঙ্গে সাধারণত তারে কেউ হাত দেয় উন্মুক্ত স্থানে হাত দিলে কি হবে, সেখান থেকে তড়িৎ সেই ব্যক্তির শরীরের মধ্যে দিয়ে মাটিতে চলে যাবে, ফলে সেই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হবেন, অর্থাৎ তার জীবনহানিও হতে পারে, তাই না ব্যাপারটা। এইবার স্বাভাবিকভাবে দেখো, যদি আর্থিং ঠিকঠাক করা থাকে তাহলে কি হয়, আর্থিং ঠিকঠাক করা থাকলে এই যে ভোল্টেজটা কি হয়, ওই আর্থ তারের মধ্যে দিয়ে মাটিতে চলে যায়। বোঝা গেল ব্যাপারটা? আর্থ তারের মধ্যে দিয়ে মাটিতে চলে যায়। মাটিতে চলে গেলে কি হবে, এই যে জায়গাটা, এই তারটা যে এই যে জায়গাটা নেকেড হয়ে গেছে, এখান থেকে বিভবটা আর্থিং তারের মধ্যে দিয়ে, উচ্চ বিভবটা আর্থিং তারের মধ্যে দিয়ে মাটিতে চলে যাচ্ছে, ফলে এখানে বিভব জমা হতে পারছে না, ফলে স্বাভাবিকভাবে এটা কিন্তু একটু নিরাপদ হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? আরেকবার বুঝিয়ে দিই যে কোনো তার দীর্ঘদিন ব্যবহার করার ফলে সেই তারের কোনো অংশে দেখা গেল প্লাস্টিকের কোটিংটা উঠে গেল, নষ্ট হয়ে গেল। স্বাভাবিকভাবে এই উঠে গেলে তখন কিন্তু তড়িৎ যন্ত্রগুলি এই ধাতব তারের সংস্পর্শে চলে আসে। স্বাভাবিকভাবে তড়িৎ যন্ত্রগুলি ধাতব তারের সংস্পর্শে চলে আসলে তড়িৎ যন্ত্রগুলো কারেন্ট হয়ে থাকে। ঠিক আছে, কারেন্ট হয়ে থাকলো। এবার সেই তড়িৎ যন্ত্রগুলোতে কোনো কারণে তুমি যদি অসাবধানবশত হাত দিলে, সঙ্গে সঙ্গে সেই কারেন্ট তোমার শরীরের মধ্যে দিয়ে মাটিতে চলে গেলে এই ঘটনায় তড়িৎপৃষ্ট হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু উপযুক্ত আর্থিং করা থাকলে এই কোনো জায়গায় যদি এরকম নেকেড হয়ে যায়, ফলে তড়িৎ যন্ত্রগুলো আর বিভব মানে ভোল্টেজ ধরে রাখতে পারে না, তখন এই ভোল্টেজটা কি করে, মাটিতে চলে যায়, যে কারণে ওখানে জমা হতে পারে না, ফলে তখন স্পর্শ করাটা অতটা ক্ষতিকর হয় না। তাছাড়া শর্ট সার্কিটের সময়ও তড়িৎ যন্ত্রগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। খুবই গুরুত্বপূর্ণ, আর্থিং প্রপারলি করা খুবই গুরুত্বপূর্ণ। চলো 11 নম্বর, বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তার ব্যবহার করা হয় কেন? নাইক্রোমের তারের একটা স্পেশাল কোয়ালিটি আছে। স্পেশাল কোয়ালিটি কি? এক হচ্ছে রোধ উচ্চ, আর 2 নম্বর হচ্ছে গলনাঙ্ক উচ্চ। এটা মনে রাখতে হবে। তবে নাইক্রোম তারের সঙ্গে ফিউজ তারের কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। ফিউজ তারের গলনাঙ্ক নিম্ন হয়, কিন্তু নাইক্রোম তারের গলনাঙ্ক উচ্চ হয়। মনে রেখো এটা পার্থক্য। কিন্তু রোধ দুটোরই উচ্চ হয়। এটা হচ্ছে দুটোর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, সাদৃশ্য, আর বৈসাদৃশ্য হচ্ছে গলনাঙ্ক। তাহলে নাইক্রোম তার কি করা হলো, রোধ উচ্চ হলো, ফলে বৈদ্যুতিক হিটারে প্রচুর পরিমাণে রোধ বেশি যদি হয়, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, আর হিটার তো তাপ উৎপন্ন করার কাজেই ব্যবহার করা হয়, এটা একটা ব্যাপার। আর গলনাঙ্ক উচ্চ মানে গলনাঙ্ক যদি নিম্ন হতো তাহলে কথায় কথায় তার কেটে যেত, তাহলে একটু ব্যবহার করলেই তার কেটে যাচ্ছে, আবার একটু ব্যবহার করলেই তার কেটে যাচ্ছে, সমস্যা সৃষ্টি হতো। সেই জন্য এমন কিছু ধাতু এখানে সিলেকশন করা উচিত ছিল যার গলনাঙ্ক বেশি হবে, অর্থাৎ প্রচুর তাপ উৎপন্ন হবে, অথচ সহজে তার কাটবে না। সেই হিসাবে নাইক্রোম তার খুঁজে পাওয়া গেছে, যার গলনাঙ্ক উচ্চ, ফলে সহজে প্রচুর ব্যবহার করলে, প্রচুর তাপ উৎপন্ন হলেও, প্রচুর তার গরম হয়ে গেলেও সহজে কাটে না। ঠিক আছে, চলো নেক্সট। বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলি কেন সমান্তরাল সমবায়? কিন্তু মেন ফিউজ শ্রেণী সমবায় মূল বর্তনীর সঙ্গে যুক্ত থাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং দেখো বুঝতেই পারবে তোমরা যে বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে থাকে। কারণ বৈদ্যুতিক যন্ত্রগুলি যদি শ্রেণী সমবায়ে থাকতো তাহলে কি হতো, বৈদ্যুতিক যন্ত্রগুলি শ্রেণী সমবায়ে থাকলে স্বাভাবিকভাবেই বৈদ্যুতিক যন্ত্রগুলি শ্রেণী সমবায়ে থাকলে একটি যন্ত্র কোনো কারণে যদি আমি অফ রাখি, তাহলে স্বাভাবিকভাবে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলো অফ হয়ে যাবে। আবার কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রকে যদি আমি অন করি, সঙ্গে সঙ্গে যদি 5টা বৈদ্যুতিক যন্ত্র থাকে, 5টাই অন হয়ে যাবে। সেটা সমস্যার কারণ, তাই না? তোমার ধরো বাড়িতে 5টা লাইট আছে, তুমি 5টা লাইট, একটা লাইট শুধুমাত্র জ্বালাবে, 4টে লাইট অফ করে রাখবে। কিন্তু যদি শ্রেণী সমবায়ে থাকতো তাহলে এই লাইটটা জ্বালালেই সব লাইট জ্বলে উঠবে, সেটা তো সমস্যার। সেই জন্য অবশ্যই বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। কিন্তু মেন ফিউজ শ্রেণী সমবায়ে থাকে কেন? ফিউজ কি কাজে ব্যবহার করা হয়? কিছুক্ষণ আগেই তোমাদের আমি বলেছি, বাড়ির দারোয়ান হিসেবে ব্যবহার করা হয়। ফিউজ যদি সমান্তরাল সমবায়ে থাকতো তাহলে কি হতো, কোনো কারণে যদি বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ বাড়িতে প্রবেশ করতো, তাহলে ফিউজ পাশে থেকে যেত, কিন্তু উল্টো দিক থেকে তড়িৎ এরকম ঢুকে যেত, তাই না? তাহলে ফিউজ কাটতো না, অথচ বৈদ্যুতিক যন্ত্রপাতি সব নষ্ট হয়ে যেত। সেই জন্য ফিউজকে অবশ্যই শ্রেণী সমবায়ে রাখা হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো 13 নম্বর প্রশ্ন, বার্লো চক্রের কার্যনীতি সংক্ষেপে লেখো। এটা আর বললাম না, এটা বইয়ে দেখে নিও সুন্দর করে। বার্লো চক্রের কার্যনীতি। বার্লো চক্রের ঘূর্ণনের কি পরিবর্তন হবে? চুম্বকের মেরুর অবস্থান উল্টে দিলে। চুম্বকের মেরুর অবস্থান উল্টে দিলে বার্লো চক্রের ঘূর্ণনও উল্টে যাবে। অর্থাৎ বার্লো চক্রের ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তবে মেরুর অবস্থান যদি উল্টে দেওয়া যায়, তা চুম্বকের মেরুর অবস্থান উল্টে দিলে কিন্তু বার্লো চক্রের ঘূর্ণনও উল্টে যাবে। প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে কি হবে? প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে বার্লো চক্রের ঘূর্ণন বৃদ্ধি পাবে। ওকে, এটাও একটা প্রশ্ন আসে যে বার্লো চক্রের ঘূর্ণন বৃদ্ধির দুটো উপায় লেখো। এক হচ্ছে প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে হবে, 2 নম্বর আরো শক্তিশালী চুম্বক ব্যবহার করতে হবে। ক্লিয়ার? চুম্বক যেটা ব্যবহার করছো তার থেকেও শক্তিশালী চুম্বক যদি ব্যবহার করো, বার্লো চক্রের ঘূর্ণন বেড়ে যাবে। প্রবাহ মাত্রা যদি বৃদ্ধি করা যায়, বার্লো চক্রের ঘূর্ণন বেড়ে যাবে। নাও কোয়েশ্চেন নাম্বার 14।
তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো। সূত্রগুলো আমি এখানে কিচ্ছু বলবো না, সব বই থেকে দেখে নিও, সুন্দর করে লেখা আছে, কোনো অসুবিধা নেই, এখানে অযথা ভিডিওটা বড় করে লাভ নেই। এই সূত্রটি কি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে? অবশ্যই অবশ্যই লেন্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম সুন্দর করে এঁকে দেবে। আমি তোমাদের আগে সুন্দর করে বুঝিয়েছিলাম যে এরকম হাত এঁকে সুন্দর করে বুঝিয়ে দেবে। এবার ডিরেকশনেও এরকম বোঝাতে পারো। কিছুক্ষণ আগেই তোমাদের আমি বলেছিলাম তিনটে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা বিবৃত করবে আর একটা ছবি অবশ্যই এঁকে দেবে। হ্যাঁ, খুব ভালো হওয়ার দরকার নেই, তুমি যেরকম পারবে সেইভাবে তুমি এঁকে দেবে, ঠিক আছে? চলো, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র, এটা কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটাও বাদ দিতে পারলাম না। কারণ তুমি ধরো গোটা বইটা পড়ে গেলে, গোটা বইটা পড়ে গিয়ে ফ্যারাডের সূত্রটা বাদ দিলে, দেখা গেল গোটা বইয়ের কিছুই এলো না, এইটাই এলো। ফলে এই সূত্রগুলো কিছুই বাদ দেওয়া যাচ্ছে না। আর কোনটা ছেড়ে যে কোনটা আসবে কেউ বলতে পারে না, বলা অসম্ভব। যদি কেউ বাদ দিয়ে একটা দেয় সে হচ্ছে হাই রিস্ক গেম খেলছে। সেই গেমটা এখন তোমাদের খেলা উচিত হবে না, ঠিক আছে? তাহলে ফ্যারাডের সূত্র রেখেছি, দেখো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটাও রেখেছি। প্রত্যেকটা তো 2-1 লাইন করে সূত্র আছে, তা মুখস্থ করে নিতে অসুবিধা কিছু নেই, ঠিক আছে? চলো, 18 নম্বর প্রশ্ন। সমপ্রবাহ অপেক্ষা পরবর্তী প্রবাহ এসি, অর্থাৎ ডিসি অপেক্ষা এসি তড়িৎ ব্যবহারের দুটি সুবিধা লেখো। আচ্ছা চলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর সুবিধা লিখি যে ডিসি অপেক্ষা এসি তড়িতের উৎপাদন খরচ অনেক কম। স্বাভাবিকভাবে উৎপাদন খরচ যদি কম হয় তাহলে এসি তড়িতের আমাদের কস্টিং অনেক কম হবে, অর্থাৎ গৃহস্থালির বাড়িতে। সেই জন্য আমরা কি ব্যবহার করি? ডিসি তড়িৎ ব্যবহার করি না, করি কি এসি তড়িৎ। কারণ এসি তড়িতের উৎপাদন খরচ কম হওয়ার জন্য এসি তড়িতের আমাদের বাড়িতে খরচও কম হয়। 2 নম্বর যেটা, এসি ভোল্টেজকে প্রয়োজন মতো ট্রান্সফরমারের সাহায্যে কি করা হয়? প্রয়োজন মতো ভোল্টেজকে বাড়ানো যায়, কমানো যায়, কিন্তু ডিসি ভোল্টেজকে বাড়ানো কমানো যায় না। এটা হচ্ছে দ্বিতীয় সুবিধা। তৃতীয় সুবিধা কি? তৃতীয় সুবিধা হচ্ছে এসি তড়িৎকে এক স্থান থেকে অপর স্থানে সহজেই নিয়ে যাওয়া যায়, ডিসি তড়িৎকে এইভাবে নিয়ে যাওয়া যায় না। তাহলে বোঝা গেল ব্যাপারটা? তাহলে 3টে সুবিধা আমি তোমাদের বলে দিলাম। উৎপাদন খরচ, 2 নম্বর বললাম বিভবকে বাড়ানো কমানো যায়, 3 নম্বর বললাম এক স্থান থেকে অপস্থানে স্থানান্তরিত করা সহজে যায়। চলো, আর কোনো প্রশ্ন আছে নাকি দেখি? বড় প্রশ্ন না, আর কোনো বড় প্রশ্ন নেই। এইবার আমি তোমাদের বলেছি 3টে সেগমেন্ট করেছি। আমি তোমাদের এই চ্যাপ্টারটা যেহেতু অঙ্কের চ্যাপ্টার, এখান থেকে অঙ্কও আসে, সেই জন্য আমি তোমাদের 4-5টা অঙ্ক দেখিয়ে দিলাম। এই টাইপের অঙ্ক, এই অঙ্কটাই আসবে আমি এমন তোমাদের বলছি না, কিন্তু এই টাইপের এর মধ্যেই অঙ্ক আসবে। যেমন একটা অঙ্ক দেখো, অবশ্যই যেটা বিওটির অঙ্ক, অর্থাৎ তোমরা জানো যে একটা গৃহস্থালির বাড়িতে এতগুলো পাখা, এতগুলো লাইট, এতগুলো টিভি চলে, এই চলে, এত ইউনিট হিসাবে, প্রতি ইউনিট এত টাকা হিসাবে 30 দিনে কত খরচ হবে। এই অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক একটা করে রেখো, একটা করলেই যথেষ্ট। একটি বাড়িতে 4টে 100 ওয়াট বাতি, 6টি 80 ওয়াট বাতি, পাখা, 180 ওয়াটের একটি টিভি আছে, প্রতিদিন 6 ঘন্টা করে চলে, পাখাগুলি 12 ঘন্টা আর টিভি 4 ঘন্টা করে, সব বলা আছে। 30 দিনে কত খরচ হবে যদি প্রতি ইউনিট 6 টাকা খরচ হয়। সুন্দর করে আমি তোমাদের করিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আরও একবার বলে দিই, বাতির বের করবে কত তড়িৎ শক্তি, পাখার তড়িৎ শক্তি বের করবে, ওয়াটের সঙ্গে 4 গুণ করবে, প্রতিদিন 6 ঘন্টা ইন্টু 30 করবে। আচ্ছা, পাখা হলো, এই পাখা কি করবে? 80-র সঙ্গে 6 গুণ করবে, ইন্টু প্রতিদিন 6 ঘন্টা চলে 30 দিন, সেটা বের করলে। আর এর প্রত্যেকটা তড়িৎ শক্তি বের করে যোগ করে দাও। যোগ করে দিয়ে মোট যে ওয়াট ঘন্টা হলো তাকে 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ বিওটি বের করে নাও, তাকে 6 দিয়ে গুণ করে দাও, অঙ্ক হয়ে গেল। 2 নম্বর, সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার এ ও বি একই পদার্থ দিয়ে গঠিত, এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ, তার দুটি রোধের অনুপাত নির্ণয় করো। এখানে হচ্ছে আর সমান সমান রো ইন্টু L/A, এই ফর্মুলা দিয়ে করবে, ঠিক আছে? দেখো, দৈর্ঘ্য দুটোরই সমান বলেছে, একই পদার্থ দিয়ে গঠিত, তাহলে রো সমান হবে এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধ, শুধু এ অর্থাৎ পাই আর স্কোয়ার, ওই জায়গাটা একটু চেঞ্জ হবে। তোমরা করবে, সমস্যা হলে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, আমাকে বলো, আমি করে দেবো। আমি করেও দিয়েছি আগে, অনেকবার এই অঙ্ক করে দিয়েছি, তোমরা দেখে নিও। চলো নেক্সট, চলো দেখো, ব্যাস এই কটা অঙ্ক তোমাদের আমি বলেছি। 220 ভোল্ট 60 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলতা সহ জ্বলবে? এটা যদিও অঙ্ক নয়, এটা একটু অন্য টাইপের, এটা থিওরি টাইপের বলতে পারো, কোয়েশ্চেন লং অ্যান্সার কোয়েশ্চেন টাইপেরও বলতে পারো। যাই হোক, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? শ্রেণী সমবায়ে যুক্ত করলে অধিক উজ্জ্বলতা সহ জ্বলবে। 4, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। ওই বাতিকে 110 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে? দ্যাট টাইপ অফ ম্যাথ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর,
দুটি পরিবাহীর শ্রেণী সমবায়ে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 9 ওহম 2 ওহম পরিবাহী দুটির প্রতিটি রোধের মান নির্ণয় করো। এটা তবে অনেক সময় তোমাদের সার্কিট এঁকেও দেয়, অনেক সময় দেখা গেল এরকম সার্কিট এঁকে তোমাকে বললো যে এখানে তুল্য রোধ নির্ণয় করো, ঠিক আছে, এরকম দিতে পারে। একদম শেষে অঙ্কে দেখো 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। তাহলে এই অঙ্কটাও, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। পি সমান সমান ভি স্কোয়ার বাই আর, এখান থেকে চেঞ্জ করে নাও, আর সমান সমান ভি স্কোয়ার পি, এই ফর্মুলা ইউজ করে দুটো রোধ বের করবে। দুটো রোধে বের করার দরকার নেই, দুটো রোধ এরকম রূপে নিয়ে এসে অনুপাত বের করে দেখবে ভোল্ট কেটে যাবে, যেহেতু 220 ভোল্ট দিয়ে অঙ্কটা করে দেবে। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের লাইট কারেন্ট ইলেকট্রিসিটির সাজেশনটাও দিয়ে দিলাম। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে একটু পড়ো, অনেক চিন্তা ভাবনা করে, অনেক বাছাই করে তবে এই প্রশ্নগুলো তোমাদের জন্য সিলেক্ট করেছি। আমি ভীষণ আশাবাদী যে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতন। ভালো করে রেডি করো। কোনো প্রশ্নের উত্তর পেতে অসুবিধা হলে বা রেডি করতে অসুবিধা হলে আমাকে বলো, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। সবসময় তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা সবসময় করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে।